আচ্ছা, এখন আমরা একটু পাকস্থলিতে পরিপাকটা দেখি তাহলে, ঠিক আছে? আর যাই তুমি পাবাই যে এতটুকু, এটাকেই তোমার কি করতে হবে, যদি একটা চোয়াল বলে 2 দিয়ে গুণ করবা, যদি সম্পূর্ণ দাঁতের ইয়া বলে যে মানে কি বলে যে 2টা চোয়াল সহ পুরো একটা মানুষের কয়টা দাঁত, তখন 4 দিয়ে গুণ করতে হবে এটাতে, ঠিক আছে? পাকস্থলিতে এই যে অংশগুলো, এগুলো কিন্তু আমি বলে ফেলছি এখানে। শুধু এটা মনে রাখবে যে গম্বুজটা, এই যে এই অংশটা যে এটা হচ্ছে একটা গম্বুজের মতো না, এটাই মনে হবে যে গম্বুজ আকৃতির ফান্ডাস, ঠিক আছে? এটাই। তারপর হচ্ছে কার্ডিয়াক পাইলর, দুইটা স্ফিংটার তো থাকে, এখানে হচ্ছে পাইলরিক স্ফিংটার, এটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার একটু কম পাওয়ারফুল, কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল। কেন? খাবারটা উল্টে যায় না আসতে পারে এই জন্য। তারপরেও আইসা পড়ে কখন একদম বেশি, ধরো এখানে চাপ অনেক কমে গেছে, তখন কি হবে, যেখানে চাপ কম সেখানে কিন্তু সবকিছু যাইতে চায়, খাবারও ঠাস করে চলে আসে এখানে, এই জন্য, ঠিক আছে? তারপর যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক পাকস্থলীতে কিসের কারণে হবে, আগে কিন্তু বলছি কি হবে, পেশির কারণে, ঠিক আছে? তো এখানে দেখো 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। এই যে দেখো মসৃণ পেশি 3টা স্তর, কি কি পেশি স্তর থাকে, এদের নামগুলো কি কি? সব থেকে বাইরে থাকে আউটার যে অংশটা, সেটা থাকে হচ্ছে লঙ্গিটিউডিনাল বা লম্বাকৃতির পেশি, বাইরে হচ্ছে লম্বাকৃতির। তারপর হচ্ছে মিডলে থাকবে হচ্ছে অবলিক, আর সব থেকে ভিতরের দিকে ইনার থাকবে হচ্ছে সার্কুলার, মানে বৃত্তাকার। তাহলে বৃত্তাকার পেশি, সব থেকে ভিতরে হচ্ছে বৃত্তাকার পেশি, তারপর হচ্ছে অবলিক আকৃতির পেশি, এবং সব থেকে বাইরে হচ্ছে লম্বাকৃতির পেশি। ওই 3 ধরনের মসৃণ পেশি দিয়ে কি হচ্ছে, খাবারটা আরো ছোট হয়ে যাচ্ছে, কিসে পরিণত হচ্ছে, কাইমে পরিণত হচ্ছে, ঠিক আছে? এই যে কাইম বা মন্ডে পরিণত হয় এই গ্যাস্ট্রিক জুস সহ, ঠিক আছে? আচ্ছা সরি, আগে পেস্টে পরিণত হবে, তারপর কাইমে পরিণত হবে। আগে কি হবে, পেস্ট হবে। এই যে মসৃণ পেশির সাহায্যে কিসে পরিণত হবে, পেস্ট আসতে পারে, কিন্তু এটাও ঝামেলা করে, পেস্টও দিল কাইমও দিল, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কিসের জন্য কি হচ্ছে। জুস যখন গিয়ে যুক্ত হচ্ছে তখন সেটা কি হবে, কাইম বা মন্ডে পরিণত হবে, ওকে? তারপর যাচ্ছে হচ্ছে রাসায়নিক। রাসায়নিক মানে কি, এনজাইমের কর্মক্রিয়া। এনজাইম আসতেছে, এই এনজাইমটা বের হবে কি হবে না, নিঃসৃত হবে কি হবে না, কে নিয়ন্ত্রণ করতেছে, গ্যাস্ট্রিন নামক একটা হরমোন, ঠিক আছে? ওই গ্যাস্ট্রিন হরমোনটাই কি করছে, যে ইয়াগুলা শর্করা পরিপাককারী, আমিষ পরিপাককারী, এগুলো হরমোনগুলো নিয়ন্ত্রণ, মানে ক্ষরণ হবে কি হবে না সেটা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? আসলে শর্করা পরিপাককারী কোনো এনজাইম কিন্তু পাকস্থলীতে বের হয় না, তাহলে কোথায় হয়, মুখের মধ্যে হবে এবং অন্ত্রের মধ্যে হবে, ঠিক আছে? অগ্নাশয় হবে, কিন্তু শুধুমাত্র ওই জায়গায় হবে না, পাকস্থলীতে হবে না। আবার মুখের মধ্যে কোন ধরনের খাদ্য পরিপাকের এনজাইম থাকে না, স্নেহ থাকে, ঠিক আছে? লিঙ্গুয়াল লাইপেজ যেটাকে বলা হয়, শুধুমাত্র আমিষটা থাকে না, এইটাই হচ্ছে পার্থক্য। তুমি একটু কষ্ট করে এটা বইয়ের মধ্যে লিখে রাখো, মুখের মধ্যে শুধুমাত্র আমিষ পরিপাকের কোনো এনজাইম থাকে না, আর শর্করা পরিপাকের এনজাইম থাকে না হচ্ছে পাকস্থলীতে। আমিষ পরিপাককারী অনেকগুলো এনজাইমের নাম এখানে লেখা আছে, এগুলো আমরা এখান থেকে পড়লেও আবার পরবর্তীতে পড়াই লাগবে, তো আমরা এখানে পড়তেছি না, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমাদের মুখের মধ্যে ছিল হচ্ছে কি, লিঙ্গুয়াল লাইপেজ, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মাখন টাখন, এগুলো কি লিপিড জাতীয় খাবার, এগুলো কোথায় পরিপাক হবে, পাকস্থলীতে। পাকস্থলীতে শুরু হবে, কিন্তু আরো পরিপাক হবে কোথায়, অগ্নাশয় এবং অন্ত্রের মধ্যে। পাকস্থলীর মধ্যে কি থাকে, 4টা স্তর থাকে। ওই যে 4টা স্তর, এদের মধ্যে সব থেকে ভিতরে থাকে কোনটা, ও সরি 5টা স্তর ছিল, 4টাই তো জানতাম, নতুন অ্যাড করছে নাকি? এক হচ্ছে মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা আর সেরোসা, 4টা স্তরই তো। নতুন কোন ইয়া হয়েছে, কি কি নাম, মাস্কুলারিস মিউকোসা ঠিক আছে, সাব মিউকোসাও ঠিক আছে, মিউকোসাও ঠিক আছে। পেশি স্তর তো মাস্কুলারিস মিউকোসার মধ্যেই থাকে, মাস্কিউলারিস যেটাই তো মাসল লেয়ার, ওইটা লিখছে, এটা একটু মানে ওনারা লিখতে গিয়ে একটু বেশি লিখে ফেলছে আর কি, 4টা হবে, ওনারা মানে আবেগের ঠেলায় বেশি লিখে ফেলছে। পেশি স্তর যেটা, সেটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসার মধ্যে থাকবে আর কি। আচ্ছা, আর কই ছিলাম যে গ্যাস্ট্রিক মিউকোসা। গ্যাস্ট্রিক মিউকোসা, এটা মিউকোসা যেহেতু, তার মানে কি, মিউকাস উৎপন্ন করবে, এবং এটা কি এপিথেলিয়াম, মনে রাখবা যত জায়গায় মিউকাস থাকবে সব জায়গায় কি হবে, এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে এই যে গ্যাস্ট্রিক মিউকোসা, এখান থেকে কি হবে, মূলত
এই গ্যাস্ট্রিক মিউকাসের মধ্যে কি থাকবে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে, এবং এই গ্রন্থি থেকেই বিভিন্ন কি নিঃসৃত হবে? এনজাইম না, বিভিন্ন রাসায়নিক পদার্থ। কেন? শুধুমাত্র এনজাইম তো না, যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে কই থেকে? প্যারাইটাল স্তর থেকে, ঠিক আছে? সেম ভাবে তারপর পাকস্থলীর এই অন্তঃগাত্র থেকে মানে মিউকোসাস স্তর থেকে আবার বাইকার্বনেট নিঃসৃত হচ্ছে, মিউকাসও নিঃসৃত হচ্ছে, বাইকার্বনেটও নিঃসৃত হচ্ছে, পেপসিনও নিঃসৃত হচ্ছে, আবার কি নিঃসৃত হচ্ছে? পাকস্থলীর মধ্যে কি থাকে? এন্ডোথেলিয়াল কোষ থাকে যেগুলো মিউকাস নিঃসৃত করছে। ওই মিউকাসগুলো থাকার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড পুরা পাকস্থলীটাকে হজম করে ফেলতে পারে না। মিউকাস যদি না থাকে তখনই কি করবে? 12টা বাজে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদের অন্তর্গাত্র এই যে নিজে কখনো কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক আছে? এই একটা কারণে। আর হেলিকোব্যাক্টার পাইলোরি এইটা কিন্তু ইদানিংকালে অনেক বেশি অ্যালার্মিং একটা অর্গানিজম, যেটা আমাদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করে। এর মধ্যে সব থেকে বড় যে রোগটা সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে? এই গ্যাস্ট্রিক আলসারটা কে করে? হেলিকোব্যাক্টার পাইলোরি অর্গানিজম। আর অর্গানিজম ছাড়া তুমি একটা ঔষধের কারণে হইতে পারে এনএসএআইডি, এনসাইড না, এটা এনএসএআইডি, ঠিক আছে? নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা হচ্ছে আমরা ঘুমের জন্য খাই, প্যারাসিটামল টাইপের। বেশি বেশি খাও, কাজ হয়ে যাবে, ঠিক আছে? খাইতে থাকো ইচ্ছা মতো, সমস্যা তো নেই। হ্যাঁ ওইটা তো হয়, কিন্তু ওইটা এতটুকু হাই লেভেলে এতে যায় না। তুমি নিজে খাইতে থাকো এটা এনএসএআইডি, তখন হবে, ঠিক আছে? খাদ্যদ্রব্যের পরিপাক, ক্ষুদ্রান্তের 3টা অংশের নাম আমরা পড়লাম। সেম ভাবে এটা হচ্ছে ইউ আকৃতি, ডিউডেনামটা, এটা মনে রাখতে হবে। যান্ত্রিক পরিপাকের মধ্যে দেখো 2টা গ্রন্থির নাম বলা আছে। ওইখানে আমরা কি পাইছিলাম? গ্যাস্ট্রিক গ্রন্থি পাইছিলাম। এইখানে কি থাকবে? এই অন্ত্রের মধ্যে, এর মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে ব্রুনার্সের গ্রন্থি, আর এটা কি থাকবে? গবলেট কোষ। এটা কিন্তু গ্রন্থি না, বাট কোষ, ঠিক আছে? গবলেট কোষ হচ্ছে ক্ষুদ্রান্ত্রেও থাকে, বৃহদান্ত্রেও থাকে, কিন্তু বৃহদান্ত্রে বেশি পরিমাণে থাকে। কারণ হচ্ছে কি? গবলেট কোষের কাজ কি? সেও মিউকাস ক্ষরণ করে। এখন মিউকাস ক্ষরণের দরকার কোন জায়গায়? যেই জায়গার মধ্যে মলটা সহজে যাইতে পারে। ক্ষুদ্রান্তে তার কোনো কাজ আছে? কাজ নাই। এই জন্য সে কম পরিমাণে থাকে, হালকা হালকা। কারণ কি? যতটুকু মল উৎপন্ন হচ্ছে ততটুকু যাতে সে পাস হইতে পারে। কিন্তু যখন সে আরো সামনে যায়, আরো বেশি মলের পরিমাণ বাড়ে, আরো সামনে যায়, আরো মলের পরিমাণ বাড়ে। এই জন্য হচ্ছে বেশি পরিমাণ গবলেট কোষ দরকার বৃহদান্ত্রের মধ্যে, ঠিক আছে? তারপর হচ্ছে কি, এখান থেকে এই অন্ত্রের মধ্যে কিন্তু পিত্তরস আসে। আগে আসে কই থেকে? লিভার থেকে। লিভারে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে কই যায়? প্রথমে পিত্তথলিতে। পিত্তথলি থেকে পরে আগে কই যায়? অগ্নাশয়ের সাথে মিশ্রিত হয়, ঠিক আছে? অগ্নাশয়ের যে এগুলো আছে, তার মানে অগ্নাশয়ের কাছ দিয়ে আসে। অগ্নাশয়ের ভিতরে ঢুকে না, অগ্নাশয়ের কাছ দিয়ে আসে। আসে কোথায়? অ্যাম্পুলা অফ ভ্যাটার, ভ্যাটারের অ্যাম্পুলা যেটাকে বলি। ভ্যাটারের অ্যাম্পুলা পার হয় যখন, তখন কোন অংশে যায়? ক্ষুদ্রান্তের কোন অংশে? ডিউডেনামের মধ্যে। ওই যে ডিউডেনামের মধ্যে আসতেছে, এরপরে হচ্ছে পিত্তরসটা কাজ করতে পারে। পিত্তরস না আসলে আমাদের অসুবিধা কি? আমরা চর্বি হজম করতে পারবো না। চর্বি যা খাইছোই, আল্লাহর রহমতে শেষ, একদম পেটের 12টা বাজে যাবে। তুমি তোমার যাদের মনে করো ইয়া হয়, এটা কি বলে, ওই যে পিত্তথলির কোনো পাথর টাথর হয়, অপারেশন করা লাগে, ওদের কিন্তু বলা হয় যে আপনি আর ফাস্ট ফুড খাইতে পারবেন না। আপনি যদি চান, এমন হতে পারে সপ্তাহে একবার অল্প পরিমাণ মাংস খাবেন, অল্প পরিমাণ লিপিড জাতীয় খাবার খাবেন, বেশি খাইলেই 12টা বাজে, ঠিক আছে? কারণ হজম করার মতো ইয়া নাই। এই যে ইয়াগুলো আছে, এনজাইমগুলো কিন্তু খুব একটা বেশি হজম করতে পারে না। হজম করে, কিন্তু এটা শোষণ যে করতে হবে, শোষণ করতে পারে না। শোষণের জন্য পিত্ত রসের দরকার হয়, ঠিক আছে? পিত্ত লবণ, এটাই বলছে যে পিত্ত লবণগুলো কি করে? ক্ষুদ্রান্ত্রের ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদান্ত্রের দিকে খাবারগুলোর ইয়া বৃদ্ধি করে। আরো সামনে আসবে, এখানে খুব একটা বেশি লেখা নাই। কোলেসিস্টোকাইনিনটা কি করে? স্টার্ট দিয়ে রাখো এটা। কোলেসিস্টোকাইনিন পিত্তথলির সংকোচন করিয়ে পিত্তথলি থেকে পিত্তরসটাকে বের করে নিয়ে আসে, ঠিক আছে? আর হচ্ছে কি, পিত্ত লবণগুলো যেহেতু স্নেহদ্রব্যকে ভাঙতেছে, এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন, ভেঙে ফেলা, ঠিক আছে? ভেঙে ফেলে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় পরিণত করা। তারপর হচ্ছে রাসায়নিক পরিপাক। এই তো পাকস্থলী থেকে কি আসতেছে? আলটিমেটলি পাকস্থলী থেকে কি আসতেছে? কাইম আসতেছে না বোলাস আসতেছে? কি আসতেছে? কাইম আসতেছে। কারণ আগে পেস্ট হচ্ছে, পেস্টের পরে কি হয়? কাইম হয়। কাইম হচ্ছে ফাইনাল। ওই যে কাইমটা আসতেছে, ওই কাইমটা কই আসতেছে? ক্ষুদ্রান্তে। এই ক্ষুদ্রান্তের মধ্যে আসে কি? আমাদের পিত্ত। এছাড়া এই যে অংশটা আছে ডিউডেনামটা, ওইটা হচ্ছে ক্ষারীয় একটা পরিবেশ।
তাই এখানে ক্ষার জাতীয় তরল পদার্থ অতিমাত্রায় থাকে, আবার পিত্তরসও আসে, আরো বেশি ক্ষারীয় করে ফেলে। এই জন্য তুমি যখন বমি করবা, যদি দেখো যে তিতা তিতা লাগতেছে, বুঝবা যে এটা কই থেকে গেছে, ডিউরেনাম থেকে, ঠিক আছে, বা ক্ষুদ্রান্ত থেকে, ঠিক আছে। এই যে পিত্তরস, এটার মধ্যে কিন্তু কোনো এনজাইম থাকে না, তাহলে কি থাকবে, এই যে এখানে বিভিন্ন ধরনের লবণ উৎপন্ন হবে, ওই লবণগুলো কি করবে, চর্বিকে ভাঙবে, ঠিক আছে, অম্লীয়কামকে প্রশমিত করবে এবং একটা ক্ষারীয় মাধ্যমে সৃষ্টি করবে। এখানে সেম, এগুলোর দরকার নেই, এগুলো একসাথে পড়বো আমরা। আমিষ পরিপাক, এইখানে একটা জিনিস লাগবে, অগ্নাশয়ের রসের মধ্যে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন থাকে। এখানে আমার কয়েকটা এনজাইম আমি এরকম পাবো যেইগুলোকে বলা হয় হচ্ছে জাইমোজেন। জাইমোজেন মানে কি, যেই সকল এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকবে তাদেরকে আমরা জাইমোজেন বলবো, এবং তাদেরকে যদি আমি সক্রিয় করি লাস্টে জেন অংশটা থাকবে না, ঠিক আছে। এছাড়া আবার প্রো শব্দটা যদি থাকে তাহলে সামনে হচ্ছে প্রো, শেষে হচ্ছে জেন, তারা হচ্ছে নিষ্ক্রিয়, যখন তাদেরকে আমি সক্রিয় করব প্রো আর জেনটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য দেখো ট্রিপসিনোজেন, এটা নিষ্ক্রিয়, সক্রিয় হলে ট্রিপসিন হবে। কাইমোট্রিপসিনোজেন, জেনটা শেষ হয়ে কাইমোট্রিপসিন হবে, কার প্রভাবে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের, ঠিক আছে। আর এখানে এন্টেরোকাইনেজ, এখানে হবে এন্টেরোকাইনেজ। পেপসিনোজেন যেটা, সেইটা হচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের এতে, কারণ হচ্ছে কি পাকস্থলীর মধ্যে ছিল এই জন্য। আর এখানে হবে এন্টেরোকাইনেজ, কেন, কারণ হচ্ছে এন্টেরো মানে কি, ক্ষুদ্রান্ত্রের, এই জন্য এগুলো কই থাকবে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে থাকবে এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে থাকে এগুলো সক্রিয় করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কার্বক্সিপেপটাইড, যেগুলো নাম আমরা পরে মনে রাখতে পারবো এখান থেকে। এই স্নেহ পরিপাক, স্নেহ পরিপাকের জন্য দরকার কি, পিত্তরস, কারণ কি পিত্তরসের মধ্যে কোনো এনজাইম থাকে না, তাহলে কি দিয়ে করে, পিত্ত লবণ দিয়ে। পিত্ত লবণ কি কি আছে, চারটা নাম দেখো, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। এগুলো কি করে, স্নেহদ্রব্যকে ভেঙে ভেঙে ক্ষুদ্রতম ইয়াতে নির্ণয় করে, ওইগুলোকে বলা হচ্ছে অবদ্রবণ বা ইমালসিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, আর পরিপাকের জন্য পৌষ্টিক গ্রন্থি 5টা তো আমরা আগে পড়ছিলাম, কি কি আছে, লালা গ্রন্থি আছে, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্তিক গ্রন্থি। এদের মধ্যে অগ্নাশয় আর আন্তিক গ্রন্থি এই দুইটাই মানে মোটামুটি পড়া হয়নি, বাকি সবগুলো কিন্তু পড়া হয়ে গেছে মোটামুটি। সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট, গ্লাইকোকোলেট আর টোরোকোলেট, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এই দেখো লালা গ্রন্থি, লালা গ্রন্থি কয় জোড়া থাকে মানুষের, 3 জোড়া, একটু আগে আমরা পড়ছি, তাই না। এখন দেখো এদের মধ্যে দেখো কোনটা আমার মেনলি দরকার, এই যে আমরা কিন্তু এগুলো নাম পড়ে ফেলছি, সংখ্যা পড়ে ফেলছি, অবস্থান পড়ে ফেলছি, অতিরিক্ত পড়তে হবে সাবম্যান্ডিবুলার যেটা, সেটার নিচে কি থাকে, জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক নালীতে কি হয়, উন্মুক্ত হয়, ঠিক আছে। এইটাও কি হয়, ফ্রেনুলামে উন্মুক্ত হয়, এই দুইটাই লাগবে। কিন্তু প্যারোটিডের কোথায়, মুখ বিবরে উন্মুক্ত হয়, সরাসরি মুখের মধ্যে চলে যায়, এখানে ফ্রেনুলামে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, এটাই হচ্ছে পার্থক্য। পিএইচটা কত, 6.2 থেকে 7.4, মেনলি অম্লীয়, ঠিক আছে। আর কি কি থাকতে পারে, কোষীয় উপাদান, ইস্ট থাকে মুখের মধ্যে, ইস্ট থাকে, ব্যাকটেরিয়া থাকে, প্রোটোজোয়া থাকে, লিউকোসাইট থাকে, এপিথেলিয়া থাকে। আর ইমিউনোগ্লোবুলিন কোনটা থাকে, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এ মুখের মধ্যে থাকে, ইমিউনোগ্লোবুলিন এ। জি কই থাকে, রক্তের মধ্যে থাকে, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন এ কোন কোন জায়গায় থাকবে, যত জায়গায় মিউকাস লেয়ার আছে, আমাদের হাতের মধ্যেও থাকতে পারে মিউকাস লেয়ার যেহেতু, তারপর আমাদের পেটের মধ্যে থাকতে পারে, আমাদের মুখে থাকতে পারে, ক্ষুদ্রান্তের মধ্যে থাকতে পারে, যত জায়গায় মিউকাস লেয়ার আছে সব জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। আর আমরা যে এনজাইমের নাম পড়ছি না, সবগুলোই হচ্ছে কি, জৈব পদার্থ। লালার কাজ, লালা যদি কমে যায় তখন সেটাকে আমরা কি বলি, জেরোস্টোমিয়া, ঠিক আছে, এটা মনে রাখবা। মিউসিন কি করবে, মিউকাস ক্ষরণ করবে, ঠিক আছে, পিচ্ছিল দলায় পরিণত করবে খাদ্যকে। ক্লোরাইড, এই যে 4 নম্বরটা স্টার দিয়ে রাখো, মুখের মধ্যে একজন সক্রিয় কারক আছে, কে, ক্লোরাইড আয়ন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরাইড আয়ন কাকে, স্যালাইভারি আলফা অ্যামাইলেজকে সক্রিয় করবে, ঠিক আছে। বাইকার্বনেটের অম্লতার কারণে কি হয়, কিছুটা পিএইচ যেটা আছে সেটা একটু সাথে উপরের দিকেও যায়, বাইকার্বনেট থাকে যেহেতু মুখের মধ্যে। আর বাইকার্বনেটটা কি করে, বাফার হিসেবে কাজ করে। লাইসোজাইম এনজাইম, যেহেতু সে লাইসোজাইম, তার মানে কি, অ্যান্টিবায়োটিক, মানে ব্যাকটেরিয়াকে সে কি করবে, বাড়তে দিবে না, লাইসোজাইম এনজাইম, ঠিক আছে। এই জন্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে সে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে মিউসিন আর হচ্ছে বাইকার্বনেট, দুইটাই হচ্ছে বাফার হিসেবে কাজ করে, এই দুইটা একটু দাগায় রাখো। যকৃৎ, যকৃতের ক্ষেত্রে কি, সে অন্তঃকরা এবং বহিঃকরা উভয় হিসেবেই কাজ করে, এই জন্য তাকে আমি কি বলবো, মিশ্র গ্রন্থি বলবো, ঠিক আছে। এই যে যকৃৎ, যকৃতের বিভিন্ন আছে, খণ্ড আছে, এখানে
4টা খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, এখানে কোয়াড্রেট, এখানে হচ্ছে কোয়াড্রেট থাকবে, ঠিক আছে। ডান খণ্ডটা হচ্ছে সব থেকে বড়, অনেকটা বড় হয়। আর ডান খণ্ডের নিচে কি থাকে? পিত্তথলি থাকে। যকৃতের কোন খণ্ডের পাশে পাকস্থলী থাকে? বাম খণ্ডের পাশে। কারণ কি, এ হচ্ছে ডান আর এ হচ্ছে বাম, তাহলে বাম খণ্ডের পাশেই তো থাকবে সে, তাই না? তারপর সদ্য ভূমিষ্ঠ হইলে তা থাকে মাত্র 150 গ্রাম, কিন্তু বড় হওয়ার পর আমাদের হয় কত? প্রায় 1.5 কেজির মতো, ঠিক আছে। যকৃতের নিচের পিঠে থাকে এটা। আচ্ছা, আর এই যে অভিন্ন পিত্তনালী, পিত্তনালীর সাথে আচ্ছা পিত্তনালীটা জানতে গেলে আগে আমাদের একটু এটার গঠনটা জানতে হবে। এই যে এইখানে এটার খুব ভালো একটা নাই, ছবি নাই। পিত্তনালীটা আসলে কিরকম আকৃতি থাকে? এই যে এইরকম ভাবে থাকে পিত্তনালী, ঠিক আছে। এইরকম গিয়া মানে পিত্তথলি থেকে সৃষ্টি হয়। প্রথমে সিস্টিক নালী, তারপর এখান থেকে আস্তে আস্তে পিত্তনালী সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই যে আমরা প্রথমে কি বললাম? পিত্তথলি বললাম। পিত্তথলি থেকে প্রথমে কি হয়েছে? সিস্টিক নালী। সিস্টিক নালী থেকে কি আসছে? এখানে পিত্তনালী আসছে। এই পিত্তনালীটা যখন অগ্নাশয় আসে, অগ্নাশয় নালীর সাথে যায়, পিত্তনালী ডান দিক থেকে একটা নালী তৈরি করবে, বাম দিক থেকে একটা নালী তৈরি করবে। তাহলে তখন কি হবে? একটা কমন পিত্তনালী গঠন করবে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি কি? অভিন্ন পিত্তনালী। এই যে, ঠিক আছে, অভিন্ন পিত্তনালী গঠন করতেছে। কার সাথে মিলে? প্রথমে হচ্ছে কি, যকৃৎ নালী দুইটা মিলে অভিন্ন যকৃৎ নালী গঠন করছে। তারপর এই যে পিত্তনালীটা এখানে নামতেছে, ডান দিক, ধরো ডান দিক থেকে যাচ্ছে, আবার এখান থেকে যকৃৎ নালী আসতেছে, এই দুইটা মিলে কি করতেছে? অভিন্ন পিত্তনালী গঠন করতেছে। আবার এই অভিন্ন পিত্তনালীটা যখন অগ্নাশয় নালীর সাথে মিশ্রিত হবে, হয়ে কই যাবে? অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা নালী একটা একটার সাথে যোগ হয়। অভিন্ন মানেই কি? সে আরেকটা নালীর সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে। অভিন্ন মানে হচ্ছে কি? সে আরেকটা নালীর সাথে যুক্ত হবে। এইখানে আবার ব্লাড ভেসেলের মধ্যে ভিন্ন। অভিন্ন হইলে কি বুঝাবে? সেম জিনিস যুক্ত হচ্ছে, তখন হবে সেম, ঠিক আছে। এই যে যকৃতের আণুবীক্ষণ গঠন, এখানে কি হবে? যকৃতের যে আবরণটা, সেটার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। কোষের নাম কি? হেপাটোসাইট। কারণ হেপাটো শব্দটাই হচ্ছে যকৃৎ বোঝায়। ভিতরে কি থাকে? এই যে এই অংশটার নাম কি? কেন্দ্রীয় শিরা। এই কেন্দ্রীয় শিরা দিয়েই হচ্ছে রক্তনালীগুলো কি হয়? ছড়ায়া যায়, ঠিক আছে। যকৃতের সঞ্চয়ী ভূমিকা, এখানে সব থেকে বড় গ্রন্থির নাম কি আমাদের দেহের? যকৃৎ, ঠিক আছে। গ্রন্থি হচ্ছে যকৃৎ, কিন্তু সব থেকে বড় অঙ্গ কোনটা? ত্বক, ঠিক আছে। আর যকৃৎকে কি বলা যায়? মানব দেহের জৈব রসায়নাগার। কয়টা থাকে? প্রায় 500 অধিক সে রাসায়নিক কার্যকলাপ সম্পন্ন করে। এখানে দেখো, সে কিন্তু গ্লুকোজ সঞ্চয় করে না, গ্লাইকোজেন সঞ্চয় করে। এটা মনে রাখবা, গ্লাইকোজেন সঞ্চয় করে কিভাবে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। তোমার শরীরের মধ্যে গ্লুকোজ বেশি হয়ে যাচ্ছে, ওই গ্লুকোজগুলোকে সে কিভাবে করবে? স্টোর করবে, গ্লাইকোজেনে কনভার্ট করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। গ্লুকোজ ভাঙে না, গ্লুকোজগুলো একত্রিত হয়ে গ্লাইকোজেন হয়, কিন্তু গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়, ওইটাকে কি বলে? নো, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভাঙতেছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। আমি যদি কখনো এটা জিজ্ঞাসা করি তোমাদের, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোজেনোলাইসিস, নট গ্লুকোজেনেসিস। গ্লুকোজেনেসিস কিন্তু বলতে কোনো শব্দ নাই। এখন কথা হচ্ছে, যদি লিপিড অথবা প্রোটিন যদি গ্লুকোজে কনভার্ট হইতে পারে, তাহলে সেটাকে আমি কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। কেন? নিউ কোনো একটা সোর্স থেকে আসতেছে, নন কার্বোহাইড্রেট, এই জন্য, ঠিক আছে। এই জন্য এর নাম কি? গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে। আচ্ছা, আর এই কাজটা কে করে? যকৃৎ করে, কিন্তু যকৃতের মধ্যে একটা হরমোন এসে করে। হরমোনটার নাম কি? গ্লুকাগন না, ইনসুলিন। ইনসুলিন কি করবে? গ্লুকোজ কমাবে। এখন গ্লুকোজ তো কমানো যাচ্ছে না, গ্লুকোজকে বড় বড় করে গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলতেছে। এতে কি হয়ে যাচ্ছে? অটোমেটিক কমে যাচ্ছে গ্লুকোজের লেভেল। ইনসুলিন এই কাজটা করে। আর গ্লুকাগন কি করবে? গ্লুকোজ লেভেলটা বাড়াবে। তাহলে সে কি করবে? গ্লাইকোজেনোলাইসিস অথবা গ্লুকোনিওজেনেসিস, মানে গ্লুকোজ উৎপন্ন করবে। ইয়েস, সেখানে হবে গ্লুকাগন। আর যেখানে গ্লুকোজটা কি হবে? কমাইতে হবে, সেখানে হবে সেটার নাম কি? গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, তারপর রক্ত সঞ্চয়। যকৃৎ কত? প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে ফেলতে পারে। সব থেকে বেশি পরিমাণ রক্ত সঞ্চয় করে রাখে তিনি, এই জন্য তাকে রক্তের ভান্ডার বলা হচ্ছে। ভিটামিন সঞ্চয়, সে সব ধরনের ভিটামিনকে সঞ্চয় করতে পারে, ঠিক আছে। আর কোন ভিটামিনটা আমাদের লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজন?
ভিটামিন B9 আর হচ্ছে B12। B9 কে বলা হয় ফলিক অ্যাসিড, B12 কে বলা হয় সায়ানোকোবালামিন। ঠিক আছে, তারপর হচ্ছে পিত্তরস সঞ্চয় তৈরি করে কে? যকৃৎ। সঞ্চয় করে কে? সঞ্চয় করে হচ্ছে পিত্তথলি। ঠিক আছে, আচ্ছা চর্বি এবং অ্যামিনো অ্যাসিড সঞ্চয় কি হিসেবে সঞ্চয় করে? গ্লুকোজে প্রথমে কনভার্ট হয়, তারপর সেটা আবার কি হয়? গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। ঠিক আছে, এই জন্য আবার এখানে দেখো অতিরিক্ত যদি গ্লুকোজ হয়, এই যে যদি ধরো অতিরিক্ত গ্লুকোজ হয়ে যাচ্ছে, সেটা চর্বি মানে গ্লাইকোজেন হিসেবে জমা না থাকে, কিসে? চর্বি হিসেবে জমা থাকে। এই লাইনটি একটু ভালো করে বোল্ড করে রাখো। ঠিক আছে, অতিরিক্ত গ্লুকোজকে চর্বি হিসেবে জমা করে রাখতে পারে। মিনারেল সঞ্চয় কোন কোন মিনারেল সঞ্চয় করতে পারে? সব ধরনের যেই ইয়াগুলো আছে, মিনারেলসগুলো আছে, আয়নগুলো, যেমন হচ্ছে এখানে লৌহ পটাশিয়ামটা সব থেকে বেশি সঞ্চয় করে। ঠিক আছে, আর হিমোগ্লোবিনকে ভাঙার কাজটা কে করবে? কাপ্পার কোষ, যকৃতের ম্যাক্রোফেজ। ঠিক আছে, এটা ভেঙে হিম এবং গ্লোবিন উৎপন্ন করবে, হিমটা পরে ফেরিটিনে রূপান্তর হবে। ঠিক আছে, এবং সেটাই কি যকৃতে জমা থাকে। তারপর হচ্ছে এই যে যকৃৎ, এইগুলো হচ্ছে সঞ্চয় করতেছিল। এখন হচ্ছে বিপাক। বিপাকের মধ্যে কি আছে? বিপাক মানে হচ্ছে যে কোনো একটা রাসায়নিক পদার্থকে তুমি বিভিন্নভাবে রূপান্তর করে তোমার নিজের সুবিধা মতো জিনিসপত্র নিয়ে নিবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি গ্লাইকোজেনেসিস করতেছো কেন? কারণ হচ্ছে আমার গ্লুকোজের দরকার নাই, গ্লুকোজ কমানো দরকার, এই জন্য। ঠিক আছে, এখন তোমার মনে করো দরকার হচ্ছে গ্লুকোজের, তাহলে কি করবে? গ্লুকোনিওজেনেসিস করবে অথবা গ্লাইকোজেনোলাইসিস করবে। এগুলো কি? এগুলো আসলে হচ্ছে বিপাকীয় কাজ। ঠিক আছে, এগুলো আসলে কিন্তু সঞ্চয় নেই, এগুলো সব হচ্ছে বিপাকীয় কাজ। লাইপোজেনেসিস তার মানে কি করবে? লিপিড সঞ্চয় করবে। ঠিক আছে, লিপিড সঞ্চয় কিভাবে করে? সেম ট্রায়াসাইল গ্লিসারল তৈরি করবে সে, মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে সে একত্রিত করবে, করে করে লিপিড সঞ্চয় করতে থাকবে। ঠিক আছে, শক্তি উৎপাদন এবং গ্লাইকোজেন সঞ্চয়ের ক্ষমতা যদি তার না থাকে, সেই ক্ষেত্রে এই কাজটা সে করে থাকে। গ্লাইকোজেন সঞ্চয় করতে পারতেছে না, সেই ক্ষেত্রে মানে মাত্রাতিরিক্ত হয়ে গেলে সে কি করবে? লাইপোজেনেসিস করবে, লিপিড সঞ্চয় করবে, এবং এটাই হৃদরোগ এবং স্ট্রোকের প্রধান কারণ। ঠিক আছে, তারপর হচ্ছে প্রভাবক, এটা আমরা বললামই। গ্লাইকোজেনেসিসে কি হবে? ইনসুলিন, আর গ্লুকোনিওজেনেসিস হবে গ্লুকাগন। এখানে একটা জিনিস দেখো, গ্লাইকোজেনেসিস যেটা, সেটা হয় যকৃতের মধ্যে, কিন্তু গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভাঙা, এটা দুই জায়গাতে হয়, মাংসপেশি এবং যকৃৎ। এটা একটু দাগায় রাখো ক্রিয়াস্থলটা। ঠিক আছে, পৌষ্টিক নালী থেকে দেখো এইগুলো কিন্তু কি হয়? অ্যাবজর্ব হয়। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সবগুলো অ্যাবজর্ব হয় কোথায়? পৌষ্টিক নালী থেকে। পৌষ্টিক নালী থেকে কোথায় যায়? পৌষ্টিক নালীতে তো থাকে, এরপর কই যায়? প্রথমে যায় হচ্ছে এন্টেরোসাইটে, পৌষ্টিক গ্রন্থিতে, মানে পৌষ্টিক কোষে, এন্টেরোসাইট থেকে তারপর যায় হচ্ছে কই? এই যে পোর্টাল হেপাটিক শিরা, এটার মধ্যে দিয়ে পরে কি হয়? যকৃতে গিয়ে সারা দেহের মধ্যে পৌঁছায়। ঠিক আছে, তারপর প্রোটিন বিপাকটা কি কি ইয়ে হইতে পারে? ডিএমিনেশন। কারণ কি? অ্যামিনো অ্যাসিড কি থাকবে? কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে। তাহলে অ্যামিনো গ্রুপটাকে সে কি করবে? ডিএমিনেশন করবে, মানে অ্যামিনটাকে ভাঙবে আরো। ঠিক আছে, ডিএমিনেশন প্রক্রিয়া এটা করলে সে কি করবে? একটা কেটো অ্যাসিড আর একটা অ্যামিনো মূলক তৈরি করবে সে। ঠিক আছে, আর কিটো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিড মিলেই আরেকটা কি হয়? আরেকটা অ্যামিনো অ্যাসিড কিটো অ্যাসিড উৎপন্ন হয়। মানে একজন অ্যামিন দেয়, সে নিজে অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে পরিণত হয়, আরেকজন যে অ্যামিন অংশটা ছাড়ে, সে নিজে কিটো অ্যাসিডে পরিণত হয়ে যায়। অ্যামিনো অ্যাসিড আর কিটো অ্যাসিডের মধ্যে তাহলে পার্থক্যটা কি? একটা অ্যামিন গ্রুপের পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। ঠিক আছে, আর এর মাধ্যমে কিটো অ্যাসিডগুলো শক্তি উৎপাদনের জন্য কি করতে পারে? ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে এবং শক্তি উৎপন্ন করে।